কিন্তু আমি যখন এই রিপোর্টটি তুলে আনতে গিয়েছি মাঠে, যে আমি 3 দিন কাজ করলাম, একদম মানে অনবরত কাজ করে গিয়েছি, সেখানে সবচেয়ে বেশি আমার ক্রাইসিস হচ্ছে ওর বাসাটা খুঁজে বের করতে। সাইমন আসলে মূলত মারা গেছে হচ্ছে অতিরিক্ত মদ্যপান। আল হামিম সাইমন। হ্যাঁ, আল হামিম সাইমন। তিনি আসলে মারা গেছেন মূলত হচ্ছে বাড়ি বসে মদ্যপান করে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সিএইচজিতে তিনি মারা যান এবং হচ্ছে পরবর্তী চিকিৎসক তাকে হাসপাতালে মৃত ঘোষণা করেন। প্রায় 2 বছর আগের ঘটনা। এটার কোনো এভিডেন্স নাই, কোনো উইটনেস নাই। হ্যাঁ, তখন আমরা যখন ঘটনার ভেতরে ঢুকতে থাকলাম তখন মনে হলো যে মেডিকেল প্রথম আমাদের একটা স্টেপ হতে পারে যেখানে আমাদেরকে হেল্প করবে যে এগিয়ে যাওয়ার জন্য। নাইটিঙ্গেল বারের কথা যদি বলা হতো এবং যদি সেটা পুলিশ কেস হতো, তাহলে কিন্তু সেই ওই বার সংশ্লিষ্ট এলাকার যে থানা আছে, অর্থাৎ পল্টন থানা থেকে পুলিশ এসে সেই সুরতহাল করতো। কিন্তু সেটা কিন্তু সেখানে হয়নি। না হয়ে সুরতহাল করেছে কে? সবুজবাগ থানা পুলিশ। সেটা কি রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসলে সেইটির ব্যবস্থা করা হয়েছে যেন ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যাওয়া হয়। বারে অসুস্থ, পথে মৃত্যু, গেজেটে জুলাই শহীদ। চর্চার আজকের বিশেষ প্রতিবেদন, এবং যে প্রতিবেদনটিতে আসলে সেই সময়কার 2024 সালের জুলাইয়ের কথা বলা হয়েছে। সেই জুলাইয়ে মৃত্যু হয় এমন একজন ব্যক্তি যিনি পরে গ্যাজেটভুক্ত হন জুলাই শহীদ হিসেবে। তার ঘটনা প্রবাহ, তিনি আসলে কিভাবে মারা গেছেন এবং জুলাই শহীদের জায়গাটা আসলে কতটুকু, সেই জায়গা নিয়ে বিদ্যমান কিছু যে প্রশ্ন উঠেছে সেটা নিয়েই আসলে অনুসন্ধানটি করেছেন এবং প্রতিবেদনটি করেছেন সামদানি হক নাজুম। তিনি আজ আমাদের সঙ্গে আছেন। সামদানি, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আপনি যে এই যে তালিকাভুক্ত, আপনি আপনার প্রতিবেদনেই আছে, চর্চায় আজকে যেটা প্রকাশিত হয়েছে, তো এই যে এইটা আপনি খুঁজে বের করলেন, হ্যাঁ, এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে বেশ কিছু বিষয়ে এক ধরনের ভ্রান্তি আছে, নানা ধরনের বিতর্ক তৈরি হওয়ার মতো উপাদান আছে। এটা আসলে আপনি কিভাবে ট্র্যাকটা করলেন কিভাবে? আচ্ছা, এখানে খুব একটু জটিল, আবার হচ্ছে একটু মজার বিষয় ছিল, আবার হচ্ছে যেহেতু এটি খুবই সংবেদনশীল একটি তথ্য, আমাদের হাতে যখন তথ্যটি আসে আমরা প্রথমে খুব মানে একটা সিদ্ধান্তহীনতার মধ্যে ছিলাম যে আসলে এটিকে আসলে রিপোর্টে কনভার্ট করার জন্য মানে যথেষ্ট প্রমাণাদি আমাদের হাতে এসে পৌঁছবে কিনা। তো সবশেষ আমরা আসলে পেরেছি, সেজন্য হয়তো রিপোর্টটি আমরা সামনে আনতে পেরেছি। যদি আমি আপনাকে একটু বলি, আমরা বেশ কিছুদিন আগে একটু এই বিষয়টা নিয়ে গুঞ্জন শুনছিলাম। আপনি একটু খেয়াল করে দেখবেন যে রিপোর্টের একটি বড় অংশ হচ্ছে যে 1 বছর পরে ওই সাইমন হত্যার মামলাটি হয়েছিল রামপুরা থানায়। তো মূলত ঘটনা শুরু সেখান থেকে। তার আগ পর্যন্ত আসলে কেউ জানতো না বিষয়টা যে তলে তলে কোনো দুর্নীতি কিংবা কোনো ধরনের এটাকে কি বলা যায় কারসাজি হচ্ছে, সেটা কারোর ধারণা ছিল না। যখন মামলাটি হলো, এবং একটি মামলা হলে আপনি নিশ্চয়ই জানেন, যখন একটি মামলা দায়ের হয় একটি থানায়, জিডির ক্ষেত্রেও যে কোনো অভিযোগ দায়ের হলেই একজন আইও নিয়োগ করা হয়, তদন্ত কর্মকর্তা। তিনি হচ্ছেন সবকিছু খুঁটিনাটি খুঁজে দেখার চেষ্টা করেন। তো যখন এই মামলাটি দায়ের করা হলো, তারপর স্বাভাবিকভাবেই হচ্ছে পুলিশের পক্ষ থেকে ওই এলাকায়, অর্থাৎ সাইমনের এলাকায় খোঁজখবর নেওয়া শুরু হলো। তখনই আসলে মূল বিপত্তির জায়গাটা শুরু হলো। অর্থাৎ আমি যদি বলি আরো সহজ করে, যে সেটা হচ্ছে 2024 সালের 18 জুলাই সাইমন মারা গেলেন, এবং হচ্ছে 25 সালের শুরুর দিকে এসে তার গেজেট হয়ে যায়, সে হচ্ছে জুলাই শহীদ হিসেবে তার গেজেট হয়ে যায়, এবং 25 সালের মাঝামাঝি এসে তাকে এই সাইমন হত্যা মামলা রুজু হয়। তো তারপরে এসে যখন পুলিশ হচ্ছে এটা নিয়ে ইনকোয়ারি করা শুরু করলো, এলাকায় আসলো যে হ্যাঁ ঠিক আছে, সাইমন জুলাই শহীদ নামে আসলে কাউকে আর এলাকাবাসী আর আইডেন্টিফাই করতে পারে, কারণ এখানে তো জুলাই শহীদ কেউ হয়নি। তো মূলত এই যে এলাকাবাসীদের মুখে গুঞ্জন শুরু হয়ে গেল, পুলিশ আসার পর কয়েক দফা প্রথম পুলিশ গেল, সিআইডি গেল, যে আসলে সাইমনকে তো খুঁজে পাচ্ছি না। এবং আরও একটি ইন্টারেস্টিং বিষয় আছে এখানে মধ্যে, যে কারণে এটি সামনে এসেছে দেরিতে হলেও, সেটি হচ্ছে যে এলাকাটির কথা বলা হয়েছে খিলগাঁওয়ের দক্ষিণগাঁও, এবং সেখানে 86 নম্বর বাড়ির কথা বলা হয়েছে। এখানে মজার বিষয় হচ্ছে যে 3 নম্বর সড়ক বলা আছে, 3 নম্বর সড়কে 86 নম্বর বাড়ি। এখন ওই 3 নম্বর সড়কটা হচ্ছে বিশাল বড়, এবং কয়েকটি সড়ক মিলে একটি সড়ক হয়েছে। তো যেখানে আমরা কি ধারণা করি যে সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে একটার পর একটা হাউস নাম্বার থাকবে বা হচ্ছে প্লট নম্বর থাকবে। এখানে গিয়ে দেখা যাচ্ছে কি 73, 74, 75, 76 পরে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার 87 আছে কিন্তু 86 নাই। তো অনেকে বিভ্রান্ত হয় কি যে ওই জায়গাটার মধ্যে 86 নম্বর একটা খালি জায়গা আছে, সেটা বুঝে 86। অনেকে মনে করে সেখানে বুঝে কোনো প্লট নেই বা হচ্ছে এই হাউস নাম্বারটা নেই। কিন্তু বিষয় হচ্ছে যে এটা হচ্ছে অন্য আরেকটি সড়কের, একই সড়কের অন্য একটি মোড়ের প্রান্তের মধ্যে আরেকটি আলাদা বাড়ি, বিচ্ছিন্ন একদম। এর জন্য হচ্ছে বাড়িটি খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট। সো
যখন তদন্তের জন্য যাচ্ছিল বারবার, ওই যে আমি কেন বলছি যে হচ্ছে যে শুরুতে গিয়ে বাড়ি খুঁজে পায়নি, তারপর যখন আরো একটি সংস্থা গেল যে আচ্ছা এই জুলাই শহীদকে তো আমরা খুঁজে পাচ্ছি না, এই তখন হচ্ছে এলাকাতে ছড়িয়ে যায়, তখন সবার লোকমুখে রটিয়ে যায় যে, এরকম তো কাউকে আসলে আমরা মানে শহীদ হয়েছে এলাকায় আমাদের তো জানা নেই। কারণ খুব স্বাভাবিকভাবে আমি যদি জুলাই শহীদ হই, আমাকে আমার এলাকায় এখন আমি হিরো, তো সবাই আমাকে চিনবে এক নামে এবং হচ্ছে আমাকে পরবর্তীতে পুলিশ যখন তার ছবিটা সংগ্রহ করে ছবিটা দেখানো শুরু করে এলাকাবাসীকে, তখন সে তারা আসলে একটা দ্বিধার মধ্যে পড়ে যায়, আরে মানে একে তো তারা আমরা আসলে চেনে কিন্তু জুলাই জুলাই আন্দোলনের জুলাই আন্দোলনের কেউ কিংবা হচ্ছে জুলাই যে শহীদ হচ্ছে সেই তথ্য তাদের কাছে নেই, তারা চেনে অন্য পরিচয়। তখন হচ্ছে মূলত এই বিষয়গুলো আস্তে আস্তে ছড়াতে থাকে। তো এক কান দোকান করে আমাদের কাছেও যখন আসলো, তখন আমরা যে চ্যালেঞ্জের মুখে পড়েছি, আমরাও সেই যে আপনাকে যে বর্ণনাটা দিচ্ছি যে বাড়ি খুঁজে বাড়ি আর খুঁজে পাই না, হ্যাঁ, যে এমন আইওর মতোই অবস্থা একই ধরনের সিচুয়েশনের মধ্যে মানে রীতিমতো পুলিশ তো তাদের মতো করে তদন্ত করছে, কিন্তু আমি যখন এই রিপোর্টটি তুলে আনতে গিয়েছি মাঠে, যে আমি 3 দিন কাজ করলাম, একদম মানে অনবরত কাজ করে গিয়েছি, সেখানে সবচেয়ে বেশি আমার ক্রাইসিস হচ্ছে ওর বাসাটা খুঁজে বের করতে, এবং সেটা হচ্ছে প্রায় একটা দিন সময় আমার লেগেছে শুধু বাসাটা আমার ডিটেক্ট করতে, এবং আমি সরাসরি বাসা কিন্তু খুঁজে পাইনি, আমাকে অন্যান্য ভায়া হয়ে মানে অন্যান্য সোর্স আগে খুঁজে বের করেছি যে ঠিক আছে এ চিনতে পারে, অমুকে চিনতে পারে, তমুকে চিনতে পারে, ওইরকম ভায়া হয়ে হয়ে আমি হচ্ছে পরবর্তীতে বাসাটা খুঁজে পাই। এনিওয়ে, যেটা হচ্ছে যে যে মূলত ওই যে বললাম মামলাটা যদি না হতো তাহলে আসলে আমি কেন হয়তো কেউই জানতো না যে আসলে এক বছর পরে মামলা কেন আসলে? আচ্ছা, এই এক বছর পরে মামলাটাই হচ্ছে মূলত কারসাজির জায়গা, যে যেখানে সাইমন আসলে মূলত মারা গেছে হচ্ছে অতিরিক্ত মদ্যপান, আল হামিম সাইমন, হ্যাঁ আল হামিম সাইমন, তিনি আসলে মারা গেছেন মূলত হচ্ছে বাড়ি বসে মদ্যপান করে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সিএইচজিতে তিনি মারা যান, এবং হচ্ছে পরবর্তী চিকিৎসক তাকে হাসপাতালে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে এই যে মূলত বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বললেন যে এক বছর পর কেন মামলাটা আসলে হওয়ারই কথা ছিল না, এবং তার পরিবার করতেই যাচ্ছিলেন না, ঠিক আছে, কারণ তারা জানেন তারা একটি অপকর্ম করছেন, অপকর্মের সাথে জড়িত, তাহলে তারা কেন পুলিশের দ্বারস্থ হবেন। কিন্তু পরবর্তীতে যখন জুলাই শহীদ হিসেবে যখন তার নাম গেজেটভুক্ত হয়ে যায় এবং তার পরিবারকে আর্থিক সহায়তা 30 লাখ টাকা দেওয়া হয়, 30 লাখ টাকা, এবং তার পাশাপাশি সামনে আপনি নিশ্চয়ই জানেন যে আবাসন প্রকল্পের জন্য তাদের বরাদ্দ পাওয়ার সুযোগ আছে, এবং সেটি সুপারিশও আছে, সেটি হবেও। তো তখন হচ্ছে সরকার এটাও খেয়াল করেছেন যে এই যে প্রত্যেক শহীদের হত্যার জন্য কিন্তু মামলা কিন্তু দায়ের করা হয়েছে, সরকার পুলিশের পক্ষ থেকে হোক বা বাদী পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে হলেও হয়ে প্রত্যেকটি। কিন্তু যখন এই আল হামিম সাইমনের ক্ষেত্রে যখন মামলা দায়ের করা হয়নি, এক বছর পার হয়ে গেছে, তখন হচ্ছে এবং হচ্ছে ওই যে অর্থ যখন প্রদান করা হলো সহায়তা 30 লাখ টাকা, তখন হচ্ছে গভর্নমেন্ট থেকে এবং জুলাই যে শাখা যেটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, রাইট জুলাই শাখা যেটি আছে, গণঅভ্যুত্থান শাখা যেটি, সেখান থেকেও তাদের পরিবারকে বলা হয়েছে যে তাহলে যেহেতু এটা হত্যাকাণ্ড হয়েছে আপনারা কেন মামলা করছেন না। তখন মূলত তারা চাপে পড়ে মামলাটির জন্য এগিয়েছে। এবং আমি মামলার তো যে আমরা দেখলাম যে আপনার প্রতিবেদনেই আছে যে এক বছর পরে মামলা হয়েছে, এবং এরপরে হচ্ছে মামলা কার্যক্রম, তদন্ত কার্যক্রম শুরুর পরে অজ্ঞাত প্রচুর আসামিকে যথারীতি এখানে 100 থেকে 150 জন অজ্ঞাত আসামি রাখা হয়েছে, কারো নামে মামলা করা হয়নি, এবং শতাধিক গ্রেপ্তারের প্রসঙ্গও এসেছে। তাহলে এই যে বিষয়টি আমরা যতটুকু মানে সাইমন ময়নাতদন্ত হয়নি, আমরা নিশ্চিত যে কিন্তু ওনার যে এভিডেন্সগুলো বিভিন্ন ক্ষেত্রে আপনি উল্লেখ করেছেন যে হাসপাতালে নেওয়ার পরে হাসপাতালের যে টিকিট সেইখানে এক ধরনের উল্লেখ, সেখানে বুলেটের কথা উল্লেখ, মৃত্যু সনদে আরেক ধরনের কারণ আছে, এবং মৃত্যু সনদে আরেকটি কথা বলা আছে যে সরাসরি যে এটা ময়নাতদন্ত প্রয়োজন। হ্যাঁ, এবং ময়নাতদন্তের জন্য কিন্তু মর্গেও পাঠানো হয়েছে। এবং আমি আপনাকে এটা বলি যে এই যে ডেথ সার্টিফিকেট এবং হচ্ছে ওই যে টিকিট যেটা বহির্বিভাগে ঢাকা মেডিকেলের, সেখানে যে লেখা আছে যে পুলিশ কেস, আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, এই দুটি শর্ত যখন থাকবে তখন কোনোভাবে সুযোগ নেই আপনি পোস্টমর্টম ছাড়া বডি নিয়ে আসবেন, কারো পক্ষে সম্ভব না। কিন্তু দেখেন এরকম একটি অসম্ভব কাজ কিন্তু সম্ভব হয়েছে। এবং এই যে আবার সুরত হলে গিয়ে হচ্ছে সুরত হলের বিষয়টা আপনি দেখেন, এখানে কয়েকটি বিষয় আছে। হ্যাঁ, আমি যদি একটু ভেঙে বলি, এই জায়গাটা আমাকে একটু খুব কষ্ট করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, যে এই যে এভিডেন্সগুলো মেলানো, আমি বাধ্য হয়েছি যে তখন চিকিৎসক কে ছিলেন এবং হচ্ছে ডেথ সার্টিফিকেট আসলে কে ইস্যু করেছেন তাদের সাথে আমি কথা বলার প্রয়োজন দেখা দিয়েছে, কারণ বিষয়টা এত আগের এবং এত জটিলতা এখানের মধ্যে। যে আমি আপনাকে এখন মাত্র একটা কথা বললাম যে এখানে ডেথ সার্টিফিকেটে আপনাকে বলা হয়েছে ময়নাতদন্ত করতে হবে, এবং পোস্টমর্টম ছাড়া আপনি জানতে পারবেন না যে মৃত্যুর সঠিক কারণ কি, তার মানে আপনার ময়নাতদন্ত ইজ মাস্ট। এবং তার সাথে হচ্ছে পুলিশ কেস, দুইটাই কিন্তু প্যারালালি। তো ওই জায়গা থেকে ময়নাতদন্ত ছাড়া এটা যাবে না, এটা কেউ নিতে পারবে না, কারো পক্ষে সেই ক্ষমতা নাই যে এই বডি নিয়ে যাবে পোস্টমর্টম ছাড়া, সেই অসম্ভব সম্ভব হয়েছে। তো এইটি কি প্রক্রিয়া হলো,
এবং তার পাশাপাশি হচ্ছে ওই যে দেখেন আপনি পুলিশের যেই টিকিটটা আছে যখন সাইমনকে নিয়ে যাওয়া হলো তখন ওইখানে পাশে দেখলাম যে বুলেট ইনজুরি। সেটা সবচেয়ে বড় আমরা খুব অবাক হয়ে গেলাম যে বুলেট ইনজুরি যদি হয়ে যায় তার শরীরে কোথায় ক্ষত ছিল বুলেটের ক্ষত, এবং সেই বুলেট ইনজুরির কথা আবার ডেথ সার্টিফিকেট লেখা নাই, তাহলে হচ্ছেটা কি? কিন্তু আবার ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট, যেটা হচ্ছে আপনার এইচও লেখা আছে, হ্যাঁ, তার হিস্ট্রি অফ, মানে তার মানে কি, তার মানে হচ্ছে তার সাথে যে অ্যাটেন্ডেন্ট ছিলেন তিনি বলছেন যে মানে তাকে পেটানো হয়েছে কিংবা তাকে গুলি করে কোনো না কোনো একটা রিজন বলছেন যেটার জন্য তারা আসলে ফিজিক্যাল অ্যাসল্ট লিখে দিয়েছে। আর কি ধরনের অ্যাসল্ট হয়েছে, কি কারণে মারা গেছে সেটার জন্য ময়নাতদন্ত দরকার ছিল। এখন আমি আসি মূল যে চ্যালেঞ্জের জায়গাটায়, আমরা যখন এই তথ্যগুলো পাচ্ছিলাম তো এখন কাকে বিশ্বাস করব? এক হচ্ছে প্রায় 2 বছর আগের ঘটনা, এটার কোনো এভিডেন্স নাই, কোনো উইটনেস নাই, হ্যাঁ। তখন আমরা যখন ঘটনার ভেতরে ঢুকতে থাকলাম তখন মনে হলো যে মেডিকেল প্রথম আমাদের একটা স্টেপ হতে পারে যেখানে আমাদেরকে হেল্প করবে যে এগিয়ে যাওয়ার জন্য। মেডিকেলে যখন আমরা রিচ করলাম তখন এত আগে আসলে চিকিৎসক কে ছিলেন ওই তারিখে আসলে অনেক, আপনি খেয়াল করে দেখেন 18 জুলাই, তার মানে সেদিন হচ্ছে সারা দেশে একটা তোলপাড় চলছে এবং অনেক বেশি হতাহতের ঘটনা সেদিন ছিল, খুব বেশি বুলেট ইনজুরির ঘটনা ছিল, খুব বেশি ম্যাসাকার মানে পিটিয়ে হত্যা করার মতো ঘটনার বডি আমরা পেয়েছি, বহু জায়গায় আহত পেয়েছি। তো সেদিন আসলে আপনাকে যদি একটু রিকল করি, সেদিন আসলে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি, সেখানে চিকিৎসকরা আসলে দিকবিদিক ছিলেন একদম, মানে কোন ধরনের নিঃশ্বাস নেওয়ার মতো সময় ছিল না, যে হচ্ছে কাউকে যে একদম বেছে বেছে দেখে প্রপার ট্রিটমেন্ট করবে সেই সুযোগটা ছিল না। এমনও অনেককে দেখেছি আমরা যে হচ্ছে ইনজুরি নিয়ে আসছে জীবিত আছে, তাকে অ্যানেস্থেসিয়া ছাড়াই তাকে মানে সেলাই করতে হচ্ছে, হ্যাঁ, তার ক্ষত সেলাই করতে হচ্ছে, এমন ঘটনা আমরা দেখেছি সেদিন। ওরকম একটা দিনে এই ঘটনা। তো যখন চিকিৎসককে আমরা বের করলাম, চিকিৎসকরাও সাথে সাথে আসলে এটা রিকল করতে পারেননি যে আসলে কি, তারা কিন্তু এখন মানে ঢাকা মেডিকেলে ট্রান্সফার হয়েছে একজনের, আরেকজন কর্মরত আছেন কিন্তু তার মানে পোস্টিং অন্য জায়গায়। তো তারা দেখে আসলে নাম শুনে তো ধরতেই পারেননি। পরবর্তীতে যখন আমি এর মাঝখানে আবার ডেথ সার্টিফিকেট এবং হচ্ছে ওই যে ইয়েগুলো যখন সংগ্রহ করে তাদেরকে প্রথমবার যখন ফোনে কথা বলছি তারা আসলে রিকল করতে পারেননি, যে আমরা আসলে কিভাবে সম্ভব, এটা 2 বছর আগে এত আগে। যখন আমি সাপোর্টিং ডকুমেন্টগুলো দিলাম তখন তারা আসলে কিছুটা রিলেট করতে পারলেন, পুরোটা ধরতে পারেননি, কিন্তু এটুকু পরিষ্কার করলেন যে সেদিন সিচুয়েশনটা আমাকে আসলে ভেঙে বললেন যে কী রকম অবস্থায় ছিল। তো তারা ধারণা করে বললেন যে বুলেট ইনজুরি যেহেতু লেখা আছে এবং ছবিতে দেখছে যে আসলে বডি তো ফ্রেশ, বডিতে কিছু নাই। আমরা যেহেতু ছবিও সংগ্রহ করেছি সেদিন সুরতহালের সময় ছবি কিন্তু তোলা, এবং ওই ছবি কিন্তু পুলিশের তোলা, আমাদের না, যে পুলিশ পরিদর্শক সুরতহাল যিনি করেছেন, উপপরিদর্শক যিনি সুরতহাল করেছেন তারই তোলা ছবি, সেটা আমি সংগ্রহ করেছি। তো সেই জায়গায় যেটা হয়েছে, যখন এই ডকুমেন্টসগুলো তারা পেলেন, তারা দুজনেই হচ্ছে নিজেদের মধ্যে আলোচনা করছেন, আমার কাছে একটু সময় নিয়েছিলেন যে আমরা একটু দুজন কথা বলি, যেহেতু আমরা দুজন এটার সাথে জড়িত ছিলাম, আমরা ওই ডিল করেছি। তো ডক্টর বাকি যিনি আছেন, আব্দুল্লাহ বাকি, তিনি মূলত প্রথমে তাকে রিসিভ করেছিল, এবং রিসিভ করার সিচুয়েশনটা যদি আমি আপনাকে বলে, আপনি এখানে বসে আছি, আমরা দুজন হচ্ছেন ডক্টর, এটা হচ্ছে ইএমও সেন্টার, যেটা হচ্ছে ইমার্জেন্সি মেডিকেল অফিসারদের রুম, এখানে হচ্ছে ট্রিটমেন্টের জন্য চলে আসবে পেশেন্ট, ঠিক আছে। এখন একটু দূরত্বে পেশেন্ট রাখা, সেদিন ছিল একদম সিরিয়াল, লম্বা সিরিয়াল, একজনের পর একের পর এক মানুষ আসছে। এখন দেখা যাচ্ছে কি ডক্টর তখন এমন সিচুয়েশন ছিল যে উঠে গিয়ে যে প্রত্যেকটা রোগীকে দেখবে সেরকম সম্ভব ছিল না। প্রথমে টিকিট করার সময় জিজ্ঞেস করে নাম কি, কোথা থেকে এসছে, কিভাবে কি হয়েছে, সমস্যা কি, তখন লিখে দেয়, টিকিটটা ইস্যু করে। ওইটার পাশে কিন্তু আমরা দেখেছি বুলেট ইনজুরি লেখা, তার মানে আপনার ধরে নিতে হবে এখানের মধ্যে নিশ্চয়ই অ্যাটেন্ডেন্ট ছিল, কারণ তো সাইমন তো মৃত ততক্ষণে, হ্যাঁ, রোগীর সাথে। আমি যদি আরো বলি সহজ করে, যে হামজা, যে তার যে ছোট ভাই, এলাকার ছোট ভাই হামজা ছিল সাথে, তাহলে হামজা হয়তো সেখান থেকে বলেছে যে গুলি লেগেছে, ঠিক আছে। অথবা আরেকটা যেটা হতে পারে, সেটা চিকিৎসকরা আমাকে বলছে, এমন হতে পারে যে পাশে তো আসলে অনেকজন ছিলেন, অনেক গুলি লাগার ঘটনা ছিল, তখন হয়তো পাশ থেকে এমন একজন বলেছে যে গুলি লেগেছে, হয়তো অন্য রোগীর কথা বলেছে, আমরা হয়তো ভুলে এখানে নোট করে ফেলেছি। এটা যদিও তিনি অফ দ্য রেকর্ড আমাকে বলেছেন, এমনও হতে পারে, এটা হিউম্যান এররের কথা উনি বলেছেন। তারপর এইটার পরে এটা গেল একটা বিষয়, ওই টিকেটের মধ্যে বুলেট ইনজুরির কথাটা এভাবে আসতে পারে। আরেকটা হচ্ছে ডেথ সার্টিফিকেট। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, সাইমনকে যখন হাসপাতালে নেওয়া হয়, ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়, এই সময়টার মাঝখানে কিন্তু ভালো একটা সময় আছে, দুটো বর্ডার লাইনের মাঝখানে। কি সময়? সেটা হচ্ছে যখন তাকে মৃত ঘোষণা করা হয়েছে তখন তাকে পুলিশ কেস লিখে দিল। এরপর কাজ হচ্ছে কি, পুলিশ আসবে, পুলিশ এসে সুরতহাল করবে, করার পর তারপর হচ্ছে ডেথ সার্টিফিকেট রিসিভ করবে। এটা হচ্ছে প্রক্রিয়া। তো তার মানে আপনার বুঝতে হবে যে এর মাঝখানে এই প্রক্রিয়াগুলো হতে হবে, নাহলে ডেথ সার্টিফিকেটটা কিন্তু আসবে না। সো ডেথ সার্টিফিকেটটা যখন আসছে, এটা পুলিশের হাতে হ্যান্ড ওভার করা হয়েছে। তো তার মানে পুলিশ এসেছে ভোর রাতে,
সুরতহাল করার জন্য, সেটা হচ্ছে সবুজবাগ থানা থেকে তারা যে পুলিশকে নিয়ে এসেছে। ঠিক আছে, সেদিন আপনাকে আরও একটা বিষয় আমি একটু অ্যাড করে রাখি, যেন মানে এখানেও কিছুটা কাজ করার সুযোগ আছে। সেটা হচ্ছে সেদিন আপনি যদি থানাগুলোর অবস্থা দেখেন, সেদিন কিন্তু সারা ঢাকা শহর বলেন, বাংলাদেশের পুলিশরা সবাই কিন্তু ব্যস্ত হচ্ছে এই আন্দোলন মোকাবেলা করা গিয়ে বা হচ্ছে মাঠে। তো সেদিন কিন্তু আসলে ওই সিচুয়েশনটা নেই যে হচ্ছে এইটার দায়িত্ব থাকে মূলত সংশ্লিষ্ট থানা। তার মানে বডিটা যেখান থেকে এসেছে, ওরা যদি বলে থাকে যে রামপুরা থেকে এসেছে, তাহলে রামপুরা থানা পুলিশ যেয়ে সুরতহাল করবে। কিন্তু গেছে সবুজবাগ থেকে, গেছে কিন্তু সবুজবাগ থেকে। তার মানে এখানে ফিল্টার করার কোনো সুযোগ হয়নি। তার মানে ওই যে ব্যস্ততা, একটা ব্যস্ততার মধ্যে ছিল সবাই, মানে আসলে কে কাকে ইয়ে করবে এই জায়গাটা ব্যালেন্স করা খুব কঠিন কাজ ছিল। তারা তো সবুজবাগে যোগাযোগ করেছে এক ধরনের, আমরা আপনার প্রতিবেদনে যেটা আমরা পেয়েছি, বিশেষত হামজার বক্তব্য ধরে এক ধরনের হামজা আছে এবং হচ্ছে ইয়েও আছে, সবুজবাগ থানার বক্তব্যটা আসলে হামজা না, সাইমনের বন্ধু, সেও তার সাইমনের বন্ধু ধরে, এবং সেইখানে বলা হলো যে স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় যে যেন ময়না তদন্তে একটা মাত্র ছেলে মারা গেছে, কাটা ছাড়া যেন না করা হয়, স্ট্রোক করে মারা গেছে, এই ধরনের একটা বক্তব্য দেওয়া হলো। তখন পুলিশের পক্ষ থেকে ওই জায়গায় যে ঠিক আছে, এটা একটা সহযোগিতার জন্য তারা হচ্ছে এখানে এলো। যদিও পুলিশের অপারেশনাল জোন যদি আমরা বিবেচনা করি, সেটা তো আসলে প্রশ্নবিদ্ধই। রাইট, এটা পুরোটাই আমি যে বললাম না আপনাকে, যে হচ্ছে আপনার যদি এটা স্বাভাবিকভাবেও যদি আপনি আসতেন, ধরেন যে সেখানে যদি বলা হতো যে নাইটিঙ্গেল বারের কথাও যদি বলা হতো এবং যদি সেটা পুলিশ কেস হতো, তাহলে কিন্তু সেই ওই বার সংশ্লিষ্ট এলাকার যে থানা আছে, অর্থাৎ পল্টন থানা থেকে পুলিশ এসে সেই সুরতহাল করতো। কিন্তু সেটা কিন্তু সেখানে হয়নি, না হয়ে সুরতহাল করেছে কে? সবুজবাগ থানা পুলিশ। সেটা কি রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসলে সেইটি ব্যবস্থা করা হয়েছে যেন ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যাওয়া হয়। এখানে যদিও যিনি তখন সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন, তার সাথে তো আমার কথা হচ্ছে, তার বক্তব্য আমি যোগ করেছি, তার কাছ থেকে আমি তার বক্তব্য জেনেছি, কিন্তু তার বক্তব্য আমি পুরোটা আমি আসলে গ্রহণ করতে পারছি না। তিনি আমাকে যেমন আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এটা তো আপনার তো জানার কথা যে পুলিশ কেসের কথা বলা হয়েছে এবং পোস্টমর্টমের কথা বলা হয়েছে, তাহলে আপনি সেটা কিভাবে পোস্টমর্টম ছাড়া নিয়ে আসেন? তখন তিনি বলছেন যে আসলে আমার কাছে তো ওই যে ওই স্লিপটা তো হাইড করেছে, আমাকে তো দেখায়নি। তো এখন যদি হাইড করে থাকে, তো আপনার কাছে আপনি থানায় তো গিয়েছে রিকোয়েস্টটা সেই কারণেই যে হচ্ছে যে এটা হচ্ছে পুলিশ ডাক্তাররা ছাড়ছে না হসপিটাল থেকে, তো সেই জন্যই তদবির করে আপনাকে থানায় তদবির করা হয়েছে যেন বডিটা ছাড়িয়ে নিয়ে আসা হয়। তো তখন তো আপনার পর সেইটা আপনি তো জানেনই, এটা তো পুলিশ কেসের বিষয়। পুলিশ কেসের বিষয় না হলে তো বডি আটকে রাখার কথা না। তো আপনি তারপরে কেন এই জায়গাটা, তো ওই জায়গা থেকে আমরা আসলে কোনো সদুত্তর পাইনি। কিন্তু আমি আসলে পয়েন্টটা কেন তুলে ধরছি, যে তখনকার আসলে বিষয়টা হয় কি, আপনি যদি প্রেক্ষাপট দেখেন, তখন ছিল একটা পলিটিক্যাল গভর্নমেন্টের আওতায়, এবং হচ্ছে আমরা জানি যে থানাগুলোতে আসলে স্থানীয় কাউন্সিলরের অনেক প্রভাব কাজ করে, এবং স্থানীয় কাউন্সিলর যখন থানায় ফোন করেছে, তখন আসলে সেটাই ইম্পর্টেন্ট যে কথা হচ্ছে যে আমার মরদেহ নিয়ে আসতে হবে ময়নাতদন্ত ছাড়া, এবং সেটার জন্য যা করা লাগে সেটা আসলে করা। তারপরেও উনি একটা জায়গায়, হ্যাঁ, উনি সর্বোচ্চ ঝুঁকি ওইটুকুই নিয়েছেন যে হচ্ছে ওই ডাক্তারের কথা না মেনে তিনি বডি নিয়ে আসার একটা চেষ্টা কি তিনি তো নিয়ে এসেছেন। কিন্তু হ্যাঁ, সুরতহাল করে যদি তিনি শরীরে কোনো আঘাতের চিহ্ন পেতেন, তাহলে কিন্তু তিনি আবার এই কাজটা করার সাহস পেতেন না। এবং তিনি কিন্তু বারবার আমাকে এই কথাটা নিষেধ করছেন যে দেখেন, এখানে যদি শরীরে কোনো ধরনের বিন্দুমাত্র আঘাত হতো, একটা ছোট দাগ আমি পেয়েছিলাম, সেটাও তার বাবাকে আমি দেখাইছি যে এই দাগটা কিসের, সে বলছে জন্ম দাগ। এবং এর বাইরে, এবং সে দেখেন সে কিন্তু ছবি তুলে রেখেছে, তারও কিন্তু সেই যে সুরতহাল করেছিল সেই এভিডেন্স কিন্তু আজকে আমার কাজে লেগেছে রিপোর্ট করার জন্য, নাহলে কিন্তু আমি আসলে রিপোর্টটা এইভাবে সুরতহালের প্রতিবেদনটা আমাদের কাজে লেগেছে, প্রতিবেদন কাজে, ছবিও কাজে লেগেছে। ওই ছবিটাও কিন্তু তারই তোলা, আমরা যে ছবিটা দেখেছি ফ্রেশ বডি দেখেছি শুধুমাত্র। সো এইটা এখন সে কনফিডেন্স পেয়েছে ওই জায়গার মধ্যে, তার মনে হচ্ছে না আসলে বাবার কথা, বাবা যেহেতু কান্নাকাটি করছিল যে আমার ছেলে অসুস্থ ছিল, স্ট্রোক করে মারা গেছে, সো তখন সে ওটাকে আমলে নিয়েছে, সে হয়তো মানবিক জায়গা থেকে এই কাজটা করেছে। কিন্তু এই বাবা এবং তার পরিবারের বাবা মা দুজনের সাথে আমরা দেখলাম যে প্রতিবেদনে খুবই মানে একটা খুবই বাঁক বলা যায়, যখন আপনি তাদের সঙ্গে কথা বলছেন বা সেটা যখন আপনি উল্লেখ করছেন, সেখানে আমরা দেখছি যে সাইমনের মা বলছেন গুলিতে মারা গেছে, বাবা বলছেন পিটিয়ে মারছে, এবং বাবার কথা বিশেষত কামরুজ্জামান যিনি, তার কথা বেশ ফ্ল্যাকচুয়েট করছে, একবার এক এক কথা তিনি বলছেন। যেমন 30 লাখ টাকার কথা তিনি প্রথমে বলছেন কোনো টাকা তিনি পাননি, তার মসজিদে দান করে দিতে চান, বলেছেন যে যদি ছেলের শহীদ হওয়ার কারণে যদি কোনো টাকা দিতে চায় সেটা মসজিদে দান করে দেওয়া হোক, বা এইরকম নানা ধরনের বক্তব্য। তারপরে আমরা জানলাম যে 30 লাখ টাকার একটা এফডিআর করা আছে।
তো এই যে মানে ওনাদের সঙ্গে যেই আলাপটা করলেন বা সাইমনের ইস্যুটা নিয়ে যখন আপনি কথা বললেন, সেইটা আসলে হচ্ছে এই যে ফ্ল্যাকচুয়েট করছে বারবার, এইটাকে আসলে মানে আপনি ট্র্যাক করা বা হচ্ছে Right. তাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে কি সংকটে? আচ্ছা, এইখানে আমার হচ্ছে ধরেন আমি তো যখন স্থানীয়ভাবে যখন ওই এলাকায় ঢুকলাম, আমি যখন জানার চেষ্টা করছি, অনেকেই মুখে মুখে বিষয়টা ঘটনাটা যে হ্যাঁ এরকম ঘটনা আছে, কিন্তু সে কিন্তু জুলাই শহীদ না, সে মারা গেছে অন্য কারণে। And কি কারণে মারা গেছে? সে মারা যাওয়াটা দুইটা কারণ। একটা হচ্ছে কেউ কেউ বলছিল যে মদ খেয়ে মারা গেছে, মাদকাসক্ত অবস্থায় মারা গেছে। আবার কেউ কেউ বলছে যে হচ্ছে স্ট্রোক করে মারা গেছে। কারণ তখন কিন্তু যখন স্ট্রোকের বিষয়টা তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল। হ্যাঁ, যেভাবে হচ্ছে ময়নাতদন্ত ছাড়া যেভাবে বডি নিয়ে আসা হয়, দাফন করা হয়, জানাজা দেওয়া হয়, সব জায়গায় কিন্তু তখন স্ট্রোকের কথাই বলা হয়েছে। এর জন্য সবাই একটা অংশ জানে যে হচ্ছে স্ট্রোক করে ছেলেটা মারা গেছে। কিন্তু পরবর্তীতে যখন এবং ওই যে একজন বললাম একজন আইউটনেস ছিল যে হামজার কথা আমরা বলছি, হামজা তো প্রথমে এসেই অনেককেই জানিয়ে দিয়েছিল, কারণ সে ঘাবড়ে গিয়েছে, কারণ তার এলাকার সিনিয়র বড় ভাই তার সাথে গিয়ে মারা গেছে। এবং তার বডি হচ্ছে হাসপাতালে পড়ে আছে, সেটা পুলিশ কেস হবে। সে এসে আগে তার এলাকার অন্যান্য বড় ভাইদেরকে জানিয়ে দিয়েছে, ভাই এরকম ঘটনা ঘটেছে, আমি তো ওইভাবে রেখে চলে আসি। সো আমি ওই আলাপে আসছি। তো এরকম যখন এলাকা ধরে যখন আমি যাচ্ছি, তার বাসা যখন ফাইনালি খুঁজে পাই, প্রথমে আমি তার বাসায় যাওয়ার পরে মানে মূলত এখন তারা যেটা হচ্ছে, তারা হচ্ছে অনেকটা আইসোলেটেড, যদি আমি ভুল শব্দ না ব্যবহার করি। কেন? কারণ হচ্ছে এই যে তার ছেলে যে জুলাই শহীদ না, কিন্তু তারা যে সেই সুবিধা স্বীকৃতি নিয়ে সেই সুবিধা ভোগ করছে, এটা নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রচণ্ড রকমের ক্ষোভ আছে। আচ্ছা, এবং তারা সেটা প্রকাশ্যেই সেটা প্রকাশ করে। প্রকাশ করে। তো ওই ক্ষোভের কারণে তার বাবা হচ্ছে মূলত আগে চাকরিজীবী ছিলেন, কিন্তু বেশ কয়েক বছর হলো তিনি আসলে মূলত ওই যে জমি কেনা বেচার মধ্যস্থতাকারী হিসেবে তিনি আসলে কাজ করেন। এটাই হচ্ছে তার আপাতত পেশা। এবং তার হোমটাউন হচ্ছে কুমিল্লার দাউদকান্দিতে। তো সেই জায়গা থেকে তার ধরেন যে এলাকার অনেকের সাথেই ওঠা বসা আছে। তো সবাই তাকে মোটামুটি চেনেন, এবং চেনেন যেহেতু, তো গত এই যে মামলাটা হওয়ার পর থেকে দুটি বিষয়, খুব কিন্তু দুটি, একটি হচ্ছে এক তো হচ্ছে ছেলে অন্যভাবে মারা যাওয়ার পরে তাকে জুলাই শহীদ হিসেবে স্বীকৃতি নেওয়া এবং হচ্ছে সুবিধা ভোগ করা, তার পাশাপাশি আরেকটি হচ্ছে মামলা করে দেওয়া, যে মামলাটির আসলে কোনো গ্রহণযোগ্যতা নাই, অনৈতিকভাবে। মামলার পরে আসলে এলাকাবাসীর দিক থেকে এক ধরনের ক্ষোভটা চাঙা হয়েছে। হ্যাঁ, যে এলাকাবাসীর একদম প্রকাশ্যই বলে যে ঠিক আছে, তাই ওনারা টাকা নিচ্ছে ভালো কথা, মামলা করে নিরীহ লোকদেরকে আসলে কেন ফাঁসাচ্ছে? বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে যৌক্তিক একটা ক্ষোভ। তো এই রোশানুলের কারণে তিনি আসলে এখন অনেকটা আইসোলেটেড, যে এলাকায় সবার সাথে আসলে কথা বলেন না, সবার সাথে মিশেন না, তার মতো করে তিনি থাকেন বাসায়। তার ওয়াইফও থাকে। তো আমি মূলত যখন খুঁজে খুঁজে বাসাটা বের করেছি, বাসা খুঁজতে আমার খুব কষ্ট হচ্ছে, আমি আগেই বলেছি। যখন বের করেছি তখন বাসায় শুধুমাত্র সাইমনের মা ছিলেন, আর কেউ ছিলেন না। তো আমি যখন প্রথমে যে কথা বলতে চাইলাম সাইমনের বাবা আছেন কিনা, তো বললো যে বাইরে গেছেন। তো ওনাকে ফোন করে আসতে বলি, তখন উনি আমাকে বসতে বলেন। তো ওই সুযোগে আমি হচ্ছে এর সাথে কথা বলা শুরু করি, যে সাইমনের আসলে কী হয়েছিল, কী সংকটগুলো আমি জানার চেষ্টা করি, আইস ব্রেকিংয়ের যে মোমেন্টটা। তো শুরুতে আমার কাছে মনে হয়েছে সাইমনের মার অনেকগুলো তথ্য একটু অসংলগ্ন। তখন আমি আসলে একটু আমাদের সাংবাদিকতার জন্য আসলে যেটুকু, এটা আনএথিক্যাল বললেও যেটা আমাদের সেফটির জন্য দরকার পড়ে, সেটা হচ্ছে ধর যে কিছুটা হিডেন ক্যামেরা ইউজ করা, বক্তব্যগুলো ধারণ করা, সেই কাজটুকু আসলে আমাকে করতে হয়েছে। কারণ আমি প্রথমে মনে হয়েছে যে না, ওনারা আসলে সঠিক তথ্য দিবেন না বা তথ্যের হেরফের হতে পারে। তো সেই জায়গা থেকে আমি তখন এগুলো আমি রেকর্ড রেখেছি, সবই রেকর্ড আছে আমার কাছে। তখন তার কিছুক্ষণের মধ্যে হচ্ছে সাইমনের বাবা চলে আসে। তো প্রথমে যেমন সাইমনের মাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার ছেলে আন্দোলনে যেত, তো উনি বললেন যে না, কখনোই না, একটা বিষয়। কিন্তু সাইমনের বাবা আসার পর তখন আমি আবার আলাপগুলো আবার নতুন করে শুরু করলাম, যে কিভাবে কি হয়েছে জানার চেষ্টা। তো প্রথমে যখন আমি জানতে চাইলাম যে আসলে ও কিভাবে কোথায় মারা গেছে, প্রথমে কিন্তু উনি আমাকে বলতে পারেন, উনি শুধু বলছিলেন রামপুরা আশপাশে। আমি রামপুরা আশপাশে কোথায় এক্স্যাক্টলি, আপনারা তো জানবেন যে কোথায়, কারণ যেহেতু মামলা হয়েছে এই বিষয়টা। তো তখন তিনি বলছিলেন যে হচ্ছে না, আমরা তো শুনেছি যে হচ্ছে ওর বন্ধুর মুখে শুনছি যে হচ্ছে ইয়েতে রামপুরা ব্রিজের আশপাশে মারা গেছে। এখন বন্ধুরা বলতে কারা, মানে সাথে কারা ছিল, সেই বন্ধুদের কিন্তু আর খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তো কারা ছিল সেটাও উনি আসলে বলতে পারেন, বলতে না বাইরে ছেলে পেলে নিয়ে আসলো। এখন বাইরের ছেলে পেলে নিয়ে এসে যদি রেখে চলে যায়, তাহলে তাদেরকে আপনারা পেলেন কোথায়? তারা তো একবার বলছে যে রাস্তায় চিনে না, অন্য ছেলে পেলে ছাত্ররা তুলে নিয়ে আসছিল হাসপাতালে, আবার বলছে যে তার বন্ধুরা। এখন এখানে যখন আমার কাছে একটু ডাউট তৈরি হলো, তখন আমি জিজ্ঞেস করলাম যে হচ্ছে আচ্ছা, এটুকু আমাকে এনশিওর করেন যে আসলে তাহলে আপনি মামলাটার মধ্যে পিওটা লিখলেন কিভাবে, যে ওই জায়গার মধ্যে যে মারা গেছে এটা আপনি সুনির্দিষ্ট করলেন কিভাবে? তখন উনি আমাকে বললেন যে লোকমুখে শোনা,
আচ্ছা, তখন আমি খুব আমার অ্যাটেনশন আমার একদম ধরে রাখতে হলো, কারণ হচ্ছে যেহেতু লোক মুখে শোনা একটা জায়গা থেকে আপনি একটা মামলা করে ফেলতে পারেন, হত্যা মামলা, সেটা তো এত সহজ কিছু না। ঠিক আছে, সেটার জন্য যথেষ্ট ইনভেস্টিগেশন দরকার পড়বে যে আসলে কোথায় হয়েছে ঘটনাটা। ওকে, আচ্ছা, এটা যাওয়ার পরে তখন আমি একটু টেকনিক্যালি চলে আসলাম যে আচ্ছা ঠিক আছে, হামিম আসলে সাইমন আসলে কিভাবে মারা গেলেন এটা জানাটা জরুরি। তখন আমি বারবার চেষ্টা করছিলাম যে ওনার কাছ থেকে একটা ছবি রাখা, কারণ দেখেন আপনার যদি ওরকম একটা আপনার থাকেন অনেক সময় যে আমরা ছবি তুলে রাখি, ওনারা কোনো ধরনের ছবি দিতে পারছিলেন না যে ইনজুরি আছে কিনা বা আছে কিনা। তা আমাকে ওনার মা বলে বসলেন কি ওনার আসলে গুলি লেগেছে, সাইমনের বুকে গুলি লেগেছিল। তার মানে বুকে গুলি লেগেছিল, এখন তাহলে মানে এটা তো পোস্টমর্টমে আসার কথা, সরি এই সুরত হলে আসার কথা না, তখন সুরত রিপোর্টটা আমার হাতে এসে পৌঁছায়নি। তখন আমার কাছে চ্যালেঞ্জ করার মতো ছিল হচ্ছে ডেথ সার্টিফিকেটটা। তাই বললাম এখানে তো আসলে পোস্টমর্টমের কথা বলা আছে, এখানে তো গুলির কথা তো উল্লেখ বলা নেই। নাই। তো তখনই হচ্ছে আবার ইন্টারাপ্ট করলেন হচ্ছে ওনার হাজবেন্ড, মানে হচ্ছে সাইমনের বাবা কামরুজ্জামান সাহেব। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল মানে সাইমন আসলে মারা গেলেন কিভাবে? আন্টি তো বলছে যে মানে গুলি লেগেছে বুকে। না না না, তোমার আন্টি, আপনার আন্টি এত কিছু জানে না। হ্যাঁ, ও আসলে ওকে পিটিএ মেরে ফেলা হয়েছে। পিটিএ মেরেছে, কোথায় কোথায় ইনজুরি ছিল? তো উনি বললেন যে ওনার সাইমনের মাথায় আঘাত ছিল, রক্তাক্ত অবস্থা ছিল। আমি বলছি আপনি যখন প্রথম দেখলেন সাইমনকে মেডিকেল, তখন আসলে কি দেখেছেন, ওর শরীরের অবস্থা কী ছিল? তখন আমাকে বর্ণনা করেছে যে হচ্ছে মাথায় আঘাতের চিহ্ন ছিল, রক্ত ছিল, নাকে মুখে রক্ত ছিল, সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল, এরকম। তো এরকম বিষয়গুলো খুবই অসংলগ্ন তথ্য। হ্যাঁ, কিন্তু আমরা তো পরবর্তী দেখেছি যে আসলে সুরত হালের সময় যে ছবি আছে, সুরত হালে যেটা আছে আসলে বডিতে কিছুই নাই। তো বিষয়টা হচ্ছে এই এই একটা বিষয়। আর আরেকটা আপনি যেটা বলছেন টাকার বিষয়, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাকে ওনাদের সাথে ডিল করতে গিয়ে এরকম অসংলগ্ন বারবার পাল্টানোর একটা বিষয় ছিল। তো যে টাকার কথাটা, যেমন আমি জানতে চেয়েছিলাম যে আপনারা যেমন মামলাটা কেন করলেন 1 বছর পরে, তখন আমাকে বললো যে আমরা তো মামলা করতে চাইনি, মামলাটা আসলে তখন করা লেগেছে। কেন? সরকার আমাদেরকে চাপ দিয়েছে। ঠিক আছে, একইভাবে যখন ওই বললাম যে তাইলে মামলায় যে আসামি দিলেন, আসামিটা কিভাবে আপনারা দিলেন, এই যে পিওটা কিভাবে আপনি ডিটারমাইন করলেন, তখন বলছে না মামলা পুলিশ নিজের মতো করে লিখেছে। হ্যাঁ, মানে এটা এইখানেও এর জন্য হচ্ছে কি মানে ওনার কোন তথ্যকে আমি আসলে একদম কনক্রিট ভাবে আমি ধরতে পারিনি। এর জন্য বাধ্য হয়ে আমাকে মাঠ অনুসন্ধান যেতে হয়েছে। আপনি এরপরে খুঁজে বের করেছেন হামজাকে খুঁজতে আমার খুব কষ্ট হয়েছে। হামজা সেদিন হচ্ছে এটা একমাত্র উইটনেস যিনি আসলে আল হামিম সাইমনের সঙ্গে ছিলেন, এবং হামজার ভাষ্য অনুযায়ী আল হামিম সাইমনের সঙ্গে তারা দুজন মিলে নাইটিঙ্গেল বারে তারা গিয়েছিলেন, এবং সেইখানে হামজার বক্তব্য হচ্ছে যে তিনি নিজে কোক পান করেছেন, কোকাকোলা, আর এদিকে সাইমন হচ্ছে মদ্যপান করেছেন, করে বিভিন্ন ব্র্যান্ডের, এবং তিনি হচ্ছে অসুস্থ হয়ে পড়লে তার গায়ে জ্বালাপোড়া করছিল, কয়েকবার বমি করেছে, তারপর হচ্ছে তাকে হাসপাতালে। বার কর্তৃপক্ষের এই যে হামজাকে আপনি পেলেন, হামজাকে আপনি কিভাবে? এখানে হচ্ছে আমি সত্যি বলতে গেলে কি, হামজাকে যে পাবো আমি এই রিপোর্টে যুক্ত করতে পারবো এটা আমি কখনো ভাবিনি, কারণ এত চ্যালেঞ্জিং ছিল। কারণ এইখান থেকে হামজা অনলি পার্সন যে কিনা উইটনেস, এবং একমাত্র উইটনেস, এবং যে কিনা এই মামলাটা বা তদন্তের কথা যাই বলেন না কেন প্রমাণের জন্য একমাত্র উইটনেস। এই হামজা কিন্তু মিসিং, বেশ কিছুদিন ধরে সে কিন্তু নাই, তাকে এলাকার কেউ দেখে না, তাই সে কোথায় আছে তাকে ট্র্যাক ডাউন করা যাচ্ছে না, মানে সে একরকম মানে নিখোঁজ বলা চলে যেটা। তা হামজার যে বিষয়টা হলো যে আমি যখন দেখলাম যে তার পরিবারের এমন অসংলগ্ন তথ্য, এবং আমি যখন দেখছি যে পুলিশের যে তদন্তের জায়গাটা, সেটাতে আমার কিছু প্রশ্নের জায়গা তৈরি হয়েছে, আমি নিজে প্রশ্ন আমার কাছে তৈরি হয়েছে যে তাদের ভূমিকাটা আসলে আরও একটু স্বচ্ছ হওয়া উচিত। তো তখন আমার কাছে মনে হলো যে এখানকার পুরোটা ডিসক্লোজ করার জন্য একমাত্র হামজাকেই লাগবে, এবং যে কোনো মূল্যে হোক তাকে আমার বের করে আনতে হবে। তো প্রথমে যেটা হয়েছে, হামজা মূলত আসলে ঢাকায় নেই, মামলা হওয়ার পরে সে ঢাকা ছেড়েছে। কেন ছেড়েছে? এখানেও সাইমনের পরিবারের ভূমিকা আছে। আচ্ছা, সাইমনের পরিবারের প্রচ্ছন্ন হুমকির কারণে, এবং বিশেষ করে ওই মামলাটার কারণে হামজা আসলে গা ঢাকা দিয়েছে। এটার একটু ব্যাখ্যা আছে। 2025 জুনে যে মামলাটা হলো, যেখানে অজ্ঞাতনামা 100 থেকে 150 লোককে আসামি করা হয়েছে। আমি একটু শুরু থেকে যদি আসি যে হামজার সাথে আসলে সাইমনের বাবা আসলে কিভাবে প্রচ্ছন্ন হুমকি তৈরি করে তাকে আসলে দূর করা হলো, সেই জায়গাটা আমি একটু ক্লিয়ার করতে হলে আমাকে আসতে হবে একদম প্রথম দিনের ঘটনা থেকে। আমি ছোট একটা ব্রিফ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে দর্শকদের জন্য। সেটা হচ্ছে, ধরেন যে 18 জুলাই বিকেলবেলা
সাইমন বাসা থেকে বের হলো, বের হয়ে গলির মুখে গিয়ে দেখলো যে হামজা বসে আছে, ছোট ভাই, এলাকার ছোট ভাই। তো হামজাকে বললো যে হামজা চল বিরিয়ানি খাইতে যাবো। হামজা সাথে করে গেল, তো তারে নিয়ে আসলো হচ্ছে নাইটিঙ্গেল বারে। এখানে যে ঘটনা ঘটলো, যা ঘটার ঘটে গেল। ঘটার পরে আমি হাসপাতাল থেকে আসি। ও যখন হাসপাতালে যখন ডাক্তার বললো যে হচ্ছে সে মারা গেছে, তার ফ্যামিলি মেম্বারকে, তখন হামজা হচ্ছে ঘাবড়ে যায়। ঘাবড়ে গিয়ে সে হচ্ছে যে সাইমনের মানিব্যাগ, মোবাইল তার হাতে ছিল, দুইটা নিয়েই সে হচ্ছে এলাকায় চলে আসে। এলাকায় এসে 4 দোকানের মধ্যে সাইমনের আরও অন্যান্য বন্ধুরা আছে এবং এলাকার ছেলেরা বসে আড্ডা দেয়, ওরকম অবস্থায় রাতের বেলা এসে ওদেরকে গিয়ে বললো যে ভাই এরকম ঘটনা ঘটে গেছে, সাইমন ভাই তো মারা গেছে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে এরকম কীভাবে মারা গেছে ভাই, এরকম বাড়ি বসছিলাম, এই করছে, এই ঘটনা ঘটলো, তারপর হচ্ছে মারা গেছে, আমি হাসপাতালে গেছি, এখন পুলিশ কেস বলতেছে, পুলিশের লাগবে আর লাশ আনতে লোক যাইতে হবে। এই হচ্ছে মূল ঘটনা। মূলত ওইখান থেকে, ওই 4 দোকান থেকেই হচ্ছে ইয়ের কাছে খবর যায়, সাইমনের বাবার কাছে, পরিবারের কাছে। তখন সাইমনের বাবা এবং সাইমনের বোন হাসপাতাল যায় এবং সাথে হচ্ছে হামজা সহ এই যে এলাকার ছেলে পেলে যারা আছে এদের একটা অংশ হাসপাতালে যায়। তো ওখানে যে যখন জানতে পারে যে, এবং হামজার মুখ থেকে যখন জানতে পারে যে আসলে মদ্যপানে অসুস্থ হয়ে সে মারা গেছে সাইমন, তখন হচ্ছে তার বাবা প্রথমেই, আমি যে শুভর রেফারেন্স ইউজ করেছি, সাইমনের বন্ধু, হ্যাঁ, শুভর সহযোগিতা নেয় হচ্ছে প্রথমে, যে হচ্ছে যেভাবেই হোক আমার ছেলেকে এখানে এই মদ্যপানের বিষয়ে আসলে কারোর সামনে আসা যাবে না। সে যে ড্রিঙ্ক করেছে এটা আসলে কেউ যেন না জানে, তাহলে হচ্ছে এলাকায়, সমাজে হচ্ছে দুর্নাম হবে। সেই জায়গা থেকে হামজাকে বলা হয়েছে যে বলবা যে হচ্ছে সে হচ্ছে পড়ে গিয়ে মারা গেছে স্ট্রোক করে। এখন হামজা তো হচ্ছে মানে নিম্ন আয়ের লোক, তো সে পড়াশোনা অত করেনি, সো ওই যে স্ট্রোক শব্দটা সে মাথায় রাখতে পারেনি। তো তার মাথায় আছে যে সে মাথা ঘুরে পড়ে গেছে বা হচ্ছে রাস্তায়, এরকম একটা টার্ম সে ইউজ করেছে। এর জন্য দেখে যে ফিজিক্যাল অ্যাসল্টের জায়গাটাও ডাক্তাররাও কিন্তু খুব একটা ইয়ে করতে পারেনি, ঠিক আছে, আইডেন্টিফাই করতে পারেনি। তো এখন সেই জায়গা থেকে হামজা প্রথমে বললো যে আচ্ছা ঠিক আছে, চাচা যেহেতু বলছে ওইভাবে, সে এই পুলিশের কাছেও যে সুরতাল করেছে তাকেও একই কথা বলেছে যে হচ্ছে মাথা ঘুরে পড়ে গেছে রাস্তায়, তারপরে আমরা হাসপাতালে নিয়ে আসছি, এই হচ্ছে ঘটনা। ওকে, এরপরে সব ঠিক আছে, দাফন হয়ে গেল, সব কিছু হয়ে গেল। ওনাদের যখন ব্যাড ইন্টেনশন তৈরি হলো, তার মানে ওনারা হচ্ছে ওই তাকে জুলাই শহীদ হিসেবে, ততদিনে পট পরিবর্তন হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। তখন তার কেউ জানে না যে এই ওর বিষয়টা, সবাই জানে স্ট্রোক করে মারা গেছে, আবার এলাকার মধ্যে একটা অংশ জানে যে মদ পান করতে গিয়ে মারা গেছে, অসুস্থ মারা গেছে। এই দুইটা বিষয় হচ্ছে এলাকায় জানা যাচ্ছে। তো পরবর্তীতে যখন ওনার একটা ব্যাড ইন্টেনশন তৈরি হলো, বা সাইমনের ফ্যামিলি, তারা যখন এটাকে জুলাই শহীদ হিসেবে তারা দাবি করে এটাকে হচ্ছে ওই প্রক্রিয়ায় নিয়ে গেলেন, তখন উনি কি করলেন, উনি হচ্ছে আবার আরেক দফা হামজাকে ডাকলেন, কারণ হামজা হচ্ছে একমাত্র উইটনেস যে কিনা মদপানের বিষয়টা জানে। তো হামজাকে তখন বলা হলো যে শোনো, এটা নিয়ে সামনে পুলিশ টুলিশ আসবে, কেউ যদি জিজ্ঞেস করে বলবা ও হচ্ছে আন্দোলনে গিয়ে মারা গেছে। এটা হচ্ছে সাইমনের বাবা অর্থাৎ কামরুজ্জামান সাহেব হচ্ছে হামজাকে বললেন। তো বললো যে তুমি যদি এটা না বলো তাহলে কিন্তু সমস্যা হবে। সমস্যাটা কি? সমস্যাটার মধ্যে হচ্ছে আমি আপনাকে একটু রিলেট করতে পারি সহজ, যেহেতু আমি নিজেও ফেস করেছি, যদিও মানে আমাকে তিনি থ্রেট করেননি। বিষয়টা ছিল এরকম, ওনার সাথে কথা বলতে গিয়ে আমার মনে হয়েছে কি উনি অনেকগুলো রেফারেন্স দেন যে আমার পরিবারে অমুক সচিব আছে, আমার পরিবারে তমুক মন্ত্রী আছে, হ্যাঁ, আমার মেয়ের শ্বশুর হচ্ছে এসপি, হ্যাঁ, উনি এই রেফারেন্সগুলো বারবার আমাকে দিচ্ছিলাম যখন কথা বলছিলাম। এটা কোন থ্রেট আকারে না, বাট উনি নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে উনি বড় পরিবারের, ঠিক আছে, ওনার অনেক যোগাযোগ আছে, কানেকশন মূলত এটা উনি বোঝাতে চেয়েছেন। তো আমি রিলেট করতে পারলাম ওকে আসলে ওভাবে থ্রেট করা হয়েছিল, হ্যাঁ, যে হচ্ছে আমার মেয়ের শ্বশুর কিন্তু এসপি, পুলিশের বড় অফিসার, ডিআইজি, হ্যাঁ, অমুক মন্ত্রী তন্ত্রী, তুমি যদি এগুলো বলো তাহলে কিন্তু সমস্যা হবে। এখন ছোট একটা বাচ্চা ছেলে, টিনেজার, তো ওকে যদি আপনি এইভাবে বলে দেন ও তো খুব স্বাভাবিকভাবে ঘাবড়ে যাবে। তো তখন মূলত ও হচ্ছে সিদ্ধান্ত নেয় ও আর এলাকায় থাকবে না। আচ্ছা, ও এখানে কাজ করতো, ছোট ওই যে গাড়ি চালাতো আর কি, ছোট অটো রিক্সা যেগুলো আমরা বলি এরকম আর কি চালাতো। তো ও হচ্ছে ভয় পেয়ে সে হচ্ছে গ্রামের বাড়ি চলে যায়। আচ্ছা, তার পরবর্তীতে এরপর থেকে সে এখনো কিন্তু ঢাকায় নেই, গত যে 6-8 মাস হয়ে গেল সে কিন্তু ঢাকায় নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে তার সাথে তার নাম্বার জোগাড় করে তার সাথে কিন্তু পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। আমি পুলিশ যোগাযোগ করেছে। এই প্রসঙ্গে আমি একটু পরে আসছি, তো আগে এই পার্টটা শেষ করে যে তার বাবার ভূমিকাটা আসলে কী ছিল। এরপরে যখন যেটা হলো, ও ভয় পেয়ে যায়, ভয় পেয়ে সে গা ঢাকা দিয়ে থাকে, সে কারোর সাথে দেখা করে না, কারোর সাথে যোগাযোগ করে না। বিষয়টা হচ্ছে এরকম যাচ্ছে তার টিল নাও, আজকের দিন পর্যন্ত আমি যে আপনার সাথে বসে কথা বলছি এখন পর্যন্ত সে হচ্ছে ওই ভয়ের মধ্যেই জীবনযাপন করছে। তো তার মধ্যে একটা আতঙ্ক, এখন যদি যেহেতু বড় পুলিশ অফিসারের পরিবার, এখন যদি কিছু আমি যদি বলে ফেলি, হ্যাঁ, তাহলে তো ঝামেলা হয়ে যাবে।
এইটা হচ্ছে মূলত বিষয়, তাকে মূলত এভাবে ভয় দেখিয়ে তাকে ডাইভার্ট করা হয়েছে। আর উইটনেস বলতে যেহেতু একজন, তো সাইমনের হামজার বাবা তথ্যটা আপনি মূলত হচ্ছে পুলিশের ওখান থেকে পেলেন নাকি নাকি তার এলাকা না, থেকে? তার এলাকা থেকে, এলাকা থেকে এলাকা পেলেন। থেকে। কিন্তু এলাকাবাসী কেউ আমাকে সাহায্য করতে পারছিল না যে হামজা আসলে কোথায় আছে। এইখানেই আমি একটু কিউরিসিটি যে হামজাকে আপনি ট্রেস করলেন কিভাবে, মানে ওকে, সে তার হামজাকে সাক্ষাৎটা কিভাবে পেলেন এক্স্যাক্টলি আপনি? হামজাকে ট্র্যাক করতে গিয়ে আমার আসলে অনেকগুলো কৌশল অবলম্বন করতে হয়েছে। হুম, সেটা হচ্ছে ওখানে ওই এলাকায় হামজা আসলে দুজন আছেন, আচ্ছা, একজন বড় হামজা, একজন ছোট হামজা। হুম, আমি শুধু প্রথমে তথ্য পেয়েছি হামজা ছিল সাথে। হুম, হ্যাঁ, এখন এই হামজাকে যখন আমি খুঁজতে গিয়ে পেয়েছি আমি বড় হামজাকে, আচ্ছা, যে কিনা এই ঘটনার সাথে আসলে কোন ধরনের মানে তার কোনো সংশ্লিষ্টতাই নাই। ঠিক আছে, তো ওই হামজাকে যখন পেয়েছি, ওই হামজা আমাকে বললেন যে হচ্ছে আমি তো আসলে জানি না এটা, আমি তো শুনেছি, আমাকে বলছে হামজা বলছে। হামজা বলছে মানে কোন হামজা বলছে? আরেকটা হামজা আছে, ছোট হামজা। এই যে ছোট হামজা, প্রথম এই হামজাকে আমি আবিষ্কার করলাম। তখন যখন এই হামজা আসলে আদৌ ছিল কিনা এটা যখন ঘাটতে ঘাটতে আমি খুঁজে পেলাম, তখন আসলে কোনো একটা মাধ্যমে আমি হামজার ভাইয়ের বাড়ির ঠিকানা পেয়েছি। কারণ হামজা তো আর থাকে না, হামজা তো চলে গেছে। হামজা এলাকা ছেড়েছে আরো 6 মাস 8 মাস আগে। তো হামজাকে আর কেউ মনে রাখে না। হ্যাঁ মনে আছে, কিন্তু ওর বাসা যে এটা ছিল, এই বাসা তো সে আর থাকে না। সো ওর বাসা থেকে ওর কোনো তথ্য দিতে পারছে না যে আসলে ওই কোথায় থাকে, কি করে। এখন খুঁজে খুঁজে আমি অনেকের হেল্প নিয়েছি, অনেকের হেল্প নিয়ে আমি আসলে হামজার বড় ভাইকে বের করেছি। বড় ভাইকে বের করে বড় ভাইয়ের সাথে যখন দেখা করেছি, আমি অনেক গভীর রাতে তার সাথে দেখা করেছি। কারণ সেও যখন মানে তারাও পুরো পরিবারটাই একদম আতঙ্কিত। কারণ সে টানা গত 4-5 মাস ধরে পুলিশদের খুব প্রেশারে আছে তারা। একটা প্রচ্ছন্ন হুমকি বলা চলে। এটা হয়তো ওরা ফিল করে না, মানে হুমকিটা হয়তো অন্যরা ফিল করবে না, কিন্তু যাকে ফোন দেওয়া হচ্ছে সে হুমকিটা বুঝতে পারে। আর আমরা যারা কাজ করছি তারা আসলে ধরতে পারি কেন হুমকিটা দেওয়া হচ্ছে। হুমকিগুলো এরকম যে ধরে যে ফোন করে হঠাৎ করে ফোন করে বলা হয়, এই ও কই হামজা, কই হামজারে নিয়ে আসতে হবে। এখন কোন ব্যাখ্যা ছাড়া আপনি যখন বলেন যে হামজাকে নিয়ে আসতে হবে, তখন তো খুব স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাবে, কারণ তো ওরা তো জানে না সাধারণ বিষয়টা কি। মানুষ তো এটা ভড়কে যাওয়ার কথা। ভরকে যাওয়ার কথা। তো খুব স্বাভাবিকভাবেই ওর বড় ভাইয়ের ফ্যামিলিও আমাকে খুব ভালোভাবে নিচ্ছিল না, এবং তারা তাদের পরিচয়টা আমার কাছে ডিসক্লোজ করছিল না। খুব অনেক রিকোয়েস্ট করার পর, অনেক কিছু অনেকভাবে তাদেরকে কনভিন্স করার পরে তারা আসলে আমার সাথে একটু খোলামেলা কথা বলতে রাজি হয়। কিন্তু এত ভীত সন্তপ্ত ছিল যে তারা, মানে হামজার বড় ভাই, তার পরিবার কেউ আমাকে আসলে কিন্তু এই তথ্যটুকু দেয় নাই। তারাও বলছে না ভাইয়া কোথাও ভুল হচ্ছে, ও আসলে ইয়েতে মারা গেছে, জুলাই যোদ্ধায় আন্দোলনে গিয়ে মারা গেছে। সেটা হচ্ছে তখন অনেকভাবে কৌশলের আশ্রয় নিয়েছি আমি, নিয়ে তার ভাইয়ের মাধ্যমে আমি আসলে তাকে আমি ট্র্যাক করতে পারি, তার ভাইয়ের মাধ্যমে ও তার এলাকার আরও একজনের নম্বর আমি কালেক্ট করি। নম্বর কালেক্ট করার পরে ওই ওনার মাধ্যমে আবার আমার হামজার কাছে পৌঁছাতে হয়, কিন্তু তারপর আমি পাচ্ছিলাম না। কিন্তু সবশেষ রিকোয়েস্ট করে থার্ড আরেকজন ব্যক্তির মাধ্যমে আমি আসলে হামজার সাথে কথা বলতে পারি, এবং পরবর্তীতে হামজা যখন আমাকে বিশ্বাস করতে পারে তখন সে আমার সাথে যোগাযোগ করে। আচ্ছা, তাহলে এই যে পুরো পুরো সাইমনের মৃত্যু তো অনেকগুলো প্রশ্নচিহ্ন এখন আমাদের সামনে। জি, এক হচ্ছে উনি বুলেটের ক্ষত তার শরীরে নেই, সুরতাল প্রতিবেদন অন্তত তা বলছে না, বা সেই সময় কোনো তোলা ক্ষতই নেই, কোনো একদম ছবিতে আমরা তাও দেখছি না। ময়নাতদন্ত হয়নি সেহেতু আসলে যেহেতু এক এক জায়গায় এক একটি কারণ উল্লেখ করা, সেহেতু ময়নাতদন্ত ছাড়া আসলে বলা খুবই মুশকিল। জি। মৃত্যুর এতদিন পরে যদি এখন ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়, এটা বিভিন্ন সময়ে হয়েছে, বড় বড় ঘটনার সময় এটা হয়েছে, যদি উত্তোলন করা হয় সেক্ষেত্রে কি এটার কোনো মীমাংসা আসা সম্ভব? আচ্ছা, হ্যাঁ। হামজা তার সাথে ছিল, তিনি দাবি করেছেন যে সাইমনের সাথে তিনি ছিলেন, তার বক্তব্য হ্যাঁ, ভুলও হতে পারে। ভুলও হতে পারে। কামরুজ্জামান যিনি সাইমনের বাবা, তিনি যেই দাবি করছেন, তিনি তার কথায় অনেক ধরনের বিভ্রান্তি আছে, অনেক ধরনের বক্তব্য নানা ধরনের ভ্রান্তি তৈরি করছে, সেটা সত্য। কিন্তু আমরা যদি ধরে নেই যে হয়তো জুলাইয়ের আন্দোলনে সাইমন ছিলেন, কিন্তু সেটা কোনোভাবে অপ্রকাশিত বা মানে কিন্তু সামনে আসে না। আসলে সেইটা যথাযথভাবে তিনি উপস্থাপন করতে পারেননি, এমনটাও যদি আমি ধরে নেই, এই যে ধোঁয়াশা কিছুটা যদি থেকেও থাকে, সেটা আসলে মীমাংসার জন্য ময়নাতদন্তের সুযোগ কি আছে? অবশ্যই আছে। আমরা আমাদের প্রতিবেদন কিন্তু সেটি কিছুটা টাচ করেছি। সেটা হচ্ছে যে হ্যাঁ, এখানে চ্যালেঞ্জ আছে, বাট সম্ভব, সুযোগ আছে। সেটা হচ্ছে যে দেখতে হবে যে তার আসলে মৃত্যুর কারণটা মানে কিভাবে হয়েছিল। যদি স্বাভাবিক মৃত্যু হয়, যদি তার ধরেন যে হার্ট অ্যাটাক থেকে মৃত্যু হয়, মানে যেগুলো অর্গান রিলেটেড, যে অর্গান বন্ধ হয়ে যদি মারা যায়, সেগুলো তো পচনশীল যদি হয়ে থাকে, যেমন ফুসফুসের কথা বলছি আমি, হৃৎপিণ্ডের কথা বলছি, কিডনির কথা বলছি, এগুলো যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আসলে মৃত্যুর কারণটা স্পেসিফিকলি পাওয়া যাবে না। কিন্তু এখানে যদি এমন হয় বাহ্যিক আঘাত যেটা হার্ট সংশ্লিষ্ট,
যে হাড়ে যে চিহ্নটা থেকে যাবে সেটা থেকে পাওয়া যাবে। বুলেট হলে তো অবশ্যই হাড়ে পাওয়া যাবে। হাড়ে একটা ট্রেস থাকার কথা। যদি আঘাত হয়, মাথায় আঘাত হলে সেটাও হ্যাঁ, মাথায় থাকবে। আঘাতের কথা বলেছেন সাইমনের বাবা। তারপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যদি বিষক্রিয়া হয়, তাহলেও হাড়ে একটা তাহলে trace থাকবে। হাড়ে একটা কেমিক্যাল অ্যানালাইসিস করে সেটার রিপোর্টে পাওয়া যাবে। তার মানে জিনিসটা পৌঁছানো সম্ভব। সম্ভব। জি। কিন্তু এত কিছু জানা সত্ত্বেও আমরা দেখলাম যে পুলিশের তরফ থেকে এই ধরনের কোনো আবেদন তোলা হয়নি, এখন পর্যন্ত তোলা হয়নি। এবং এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আপনার এই প্রতিবেদনের পরে আশা করি যে এই একটা নড়াচড়া নিশ্চয়ই হবে। আমরা দেখলাম যে সামদানি হক নাজুম, আপনার এই প্রতিবেদনটি চর্চায় প্রকাশের পর বিভিন্ন জায়গায় আসলে আমরা দেখলাম যে এটা এটা ভালো বলা চলে, নেতিবাচকও বলা চলে, ইতিবাচকও বলা চলে, যে বেশ কিছু সংবাদ মাধ্যম এটা সম্পূর্ণভাবে কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল-C কন্ট্রোল-V দিয়ে এটা প্রকাশ করেছে। মানুষের কাছে পৌঁছানোর স্বার্থে এটা ভালো যে অনেকগুলো মিডিয়া যদি একই সংবাদ এইভাবে দেয়, সেক্ষেত্রে হ্যাঁ, আমাদের তরফ থেকে একটা হয়তো সংকট থেকে যায়, সেটা হলো যে ক্রেডিট লাইনের জায়গাটি, যেটা আমরা দেখেছি যে কয়েকটি মিডিয়া এই কাজটি আপনিও হয়তো খেয়াল করেছেন। আমি দেখেছি যে কালের কণ্ঠ দেখলাম যে প্রথমে এটাকে পাবলিশ করে দিয়েছিল, পরবর্তীতে যদিও তারা আমাদেরকে একটা ক্রেডিট লাইন একটা দিয়েছে, এটির জন্য সেটার জন্য ধন্যবাদ। কিন্তু এই যে আরো অনেকেই আমরা অনেক অনলাইন পোর্টালে ক্যারি করেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যেই প্রসঙ্গটি এটার মধ্য দিয়ে, এটা যেহেতু প্রত্যেকটি মিডিয়া, এটা তার মানে সবাই সিরিয়াসলি নিচ্ছে বিষয়টাকে এবং বিষয়টা নিয়ে তারা প্রশ্নটা তুলছে। আপনি একদম শেষ কথা একটু ছোট করে জানতে চাইবো যে এখন আপনি তো পুলিশ অংশটা দেখলেন, পরিবারের অংশটা দেখলেন, মন্ত্রণালয়ের ওই পোর্শনগুলো আপনি দেখলেন, জানলেন, আপনার কি মনে হয় যে এই ধরনের যে ভ্রান্তি বা বিভ্রান্তিগুলো আছে, যে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিয়ে কি কাজ করার প্রবণতা তৈরি হচ্ছে, নাকি সেই শতাধিক অজ্ঞাতনামা আসামি নিয়ে এক ধরনের বাণিজ্য করার চেষ্টাটা? এখানে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি এখন করেছেন, সেটা হচ্ছে যে জায়গাটা আমরা হয়তো চাইলেও আমরা অনেক কিছু লিখতে পারি না, কারণ প্রমাণের অভাবে, কিন্তু আমরা ফিল করতে পারি যে এখানে কিছু অনিয়ম হচ্ছে, ফিল করতে পারি। তো সেই জায়গাটায় আমি মামলাটা, আপনি প্রথমে যদি আসেনি, মামলাটাই হচ্ছে খুব বড় একটা প্রশ্ন। মামলাটা যদি এমন হয় যে পুলিশ, আমি যদি সাইমনের বাবার কথা ধরে নেই, যে পুলিশ হচ্ছে মামলা লিখে দিয়েছে, তারা হচ্ছে কিছু নাম দিতে চেয়েছিল, সাইমনের বাবা বলছে না, নাম দেওয়ার দরকার নাই, হ্যাঁ আপনারা হচ্ছে মানে অজ্ঞাতনামা রাখেন, এটা সাইমনের বাবা আমার কাছে রেকর্ড আছে, তিনি যে বলেছেন। তো পুলিশ যদি এই কাজটা করে থাকে, তার মানে পুলিশ তো নিশ্চয়ই তখন জানে যে এই মামলাটার আসলে মেরিট খুব একটা নেই, কিন্তু তারপর কিন্তু মামলাটা নেওয়া হয়েছে। আচ্ছা, গেল, মামলার একজন আয়ু নিযুক্ত হয়েছেন, তিনি, এখন আমি কিছু তথ্য আমি দিই যেগুলো হয়তো আমি রিপোর্টও রাখতে পারিনি, কিন্তু আমার মনে হয় এগুলো এই তদন্তের স্বার্থে প্রয়োজন সামনে আনা। সেটা হচ্ছে মামলার আয়ু যিনি আছেন মাসুদ রানা, আমি যদি ভুল না করে থাকি, মাসুদ রানা, জি। তো মাসুদ রানা, তিনি কিন্তু আমি যে তথ্যগুলো জানি, এই তথ্যগুলো তিনি অনেক আগেই জানেন। আচ্ছা, আমি যে হামজাকে খুঁজছিলাম, যে হামজা ছিল আমার এই রিপোর্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাকে না আনলে হয়তো এই রিপোর্টটা কি বলে পরিপূর্ণ হতো না, অপূর্ণ থেকে যেত। সেই হামজাকে তিনি অনেক আগেই চেনেন, তার যে বক্তব্য সেটা তিনি ফোনে কথা বলে রেকর্ড করে রেখেছেন। শুধু তাই নয়, এই ঘটনার সাথে যারা পরবর্তীতে মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাইমনের লাশ আনার জন্য, তাদের মধ্যে থেকে 2 জনের জবানবন্দি, কি ঘটেছে জবানবন্দি লিখিত নিয়ে রেখেছে, কিন্তু আয়ু হচ্ছে সেটি, এই 3টির কোনোটি এখন পর্যন্ত আদালতে প্লেস করেননি, একটিও প্লেস করেননি, কিন্তু তিনি লিখে রেখেছেন, তিনি সেগুলো সংরক্ষণ করে রেখেছেন। এখন আমার কথা হচ্ছে 8 মাস হয়ে গেছে, আপনার আসলে ইন্টেনশনটা কি? আপনি 8 মাসের মধ্যে এই জায়গাটায় কেন আপনি টাচ করছেন না? আপনার কাছে সবই আছে, কিন্তু আপনি প্রকাশ করছেন না কিছুই, বা আপনি এটাকে এগোচ্ছেন না কেন? এটা নিয়ে আরও সহজ করি, আপনাকে আরও একটু ইয়ে করি। এখানের মধ্যে আমি যখন হামজার সাথে কথা বলেছি, হামজা কেন ভয় পাচ্ছে মূলত, এত ভয় কেন পেল সে? হামজার তো এখানে কোনো দায় নেই। হামজা ভয় পেয়েছে এই আয়ু যখন তার সাথে কথা বলেছে, তার কাছ থেকে পুরোটা শুনেছে, কি হয়েছে সেটা রেকর্ড নিয়েছে। নেয়ার পর হামজাকে একদিন ফোন করে বলল যে তোমার তো একটু ঢাকায় আসা দরকার, ঢাকায় আসলে তোমার একটা জবানবন্দি নিব। তো বলছে, স্যার আমার কেন আসতে হবে, আমি তো বলছি আপনাকে একবার। আচ্ছা, তারপর হঠাৎ আরেকদিন ফোন করে বলল যে হামজা তোমার নামে তো একটা মামলা হয়ে গেছে। আচ্ছা,
একটু নোট করেন, বললো যে তোমার নামে তো একটা মামলা হয়ে গেছে। তো সে তখন ঘাবড়ে যে মামলা আমার নামে কেন মামলা হবে, ওই যে ইয়ের বাবা হচ্ছে সাইমনের বাবা মামলা করেছে, ওখানে তোমার নাম আছে, অথচ সাইমনের বাবা কিন্তু মামলা করেছে অজ্ঞাতনামা আসামিদের। এখন আমি জানি না মাসুদ রানা আসলে এটা ওনার কোন টেকটিক্স আসলে উনি অ্যাপ্লাই করেছেন, কিন্তু তারপরে ছেলেটা একদমই মানে যার পর নাই অসহায় হয়ে গেছে এবং সে এক সম্পূর্ণ রকমের ভীত এবং গা ঢাকা দিয়েছে। এখন একজন আয়ু যখন এরকম প্রক্রিয়া অবলম্বন করছেন, উনি কিন্তু চাইলেই পারে যে যেখান থেকে আছে তার যদি নিয়ে আসা দরকার হয় উনি কিন্তু নিয়ে আসতে পারেন, কিন্তু উনি কেন এটাকে ঝুলাচ্ছেন, একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আমি যখন এই বিষয়টা নিয়ে ওনার সাথে কথা বলি, আমার পার্সোনালি খুব মনে হয়েছেন উনি আসলে বিষয়টাকে, আমি আরও সহজ করে বলি, আমি ওনাকে ডিরেক্টলি বলেছি যে ওর ইস্যুটা নিয়ে তো বিতর্ক আছে, তো এলাকায় তো শোনা যাচ্ছে যে ও হচ্ছে মদ্যপানে অসুস্থ হয়ে গেছিল, তারপরে মারা গেছে। তো উনি একটু রিয়াক্ট করলেন আমার সাথে যে আপনাকে কে বললো, আমি যে এলাকা থেকে প্রচুর লোক বলছে, এলাকার মানুষ বললে কি হবে নাকি, এটার তো ইয়ে লাগবে, সুষ্ঠু তদন্ত লাগবে, প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া তো এটা তো কিছু বলা যাবে না। তাই আমি বললাম যে আপনি কি প্রমাণ জোগাড় করেছেন, বা আপনার যে মামলাটার কোনো এই যে আপনার পিওটা ঠিক আছে কিনা, বা সাইমন এখানে মারা গিয়েছে কিনা, সেটা নিয়ে আপনি আসলে কি করছেন। তখন উনি আমাকে খুব গড়পড়তে একটা মানে তথ্য আমাকে দিলেন, যেটা আমি আসলে কনভিন্স না। তিনি বললেন যে হ্যাঁ, আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং হচ্ছে মেডিকেল কলেজে আমি নথির জন্য আবেদন করেছি, যে ওখান থেকে ওনারা আমাকে জানাবে। আমি বললাম কত মাস হয়েছে আপনি আবেদন করেছেন, বলে 2-3 মাস হয়েছে। তখন আমি তাকে একটা প্রশ্ন করেছি, 2-3 মাসের মধ্যে কি কাগজ আসার কথা না? উনি আসলে এটার কোনো সঠিক জবাব দিতে পারেন। তারপর আমি ওনাকে জিজ্ঞেস করেছি, আচ্ছা ঠিক আছে, আপনি তো জানেন যে এটার হচ্ছে ময়নাতদন্ত ছাড়াই হচ্ছে দাফন করা হয়েছে, তো এরকম একটা ঘটনা যেটা ময়নাতদন্ত ছাড়া দাফন করার কথা না, সেটি দাফন হয়েছে, তো আবার সে জুলাই শহীদ হিসেবে স্বীকৃতি পেয়েছে, তো আপনার তো প্রথমে কাজ হওয়া উচিত ছিল যে মরদেহটা উত্তোলন করা, সেটার জন্য কি আপনি প্রেয়ার দিয়েছেন? উনি কিন্তু আমাকে তখন একটু রিয়াক্ট করে বললেন যে এই বিষয়ে আর কোনো কথা আপনার সাথে আমি বলবো না, আপনি আমার ঊর্ধ্বতনদের সাথে গিয়ে কথা বলেন। এই ছিল তার সাথে আমার আলাপ। তো এইখান থেকে আমার কাছে সহজ না বিষয়টা, আমার কাছে মনে হচ্ছে যে এখানে নিশ্চয়ই কোনো জটিলতা আছে, অনিয়ম অবশ্যই আছে। ধন্যবাদ সামদানি হক নাজুম। আমরা যেটা দেখলাম যে আল হামিম সাইমন তিনি মারা গেছেন 2024 সালের 18 জুলাই। তখন বাংলাদেশ উত্তাল, জুলাই আন্দোলন চলছে, বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, শিক্ষার্থীদের উপরে আক্রমণ হচ্ছে, নানা ধরনের ঘটনা ঘটছে, হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড়, থানাগুলোতে আরেক ধরনের তৎপরতা, পুলিশ বাইরে, এইরকম একটা পরিস্থিতির মধ্যে একজন মানুষ যার নাম আল হামিম সাইমন, তিনি 18 জুলাই 2024 মারা যান। তার শরীর যখন তার সঙ্গে থাকা সঙ্গী, যিনি বলা হচ্ছে হামজা, ছোট হামজা বলা হয়, সে ছোট হামজা যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান যে তিনি মারা গেছেন। এবং সেখানে যে টিকিটটি প্রথম তাকে দেওয়া হয়, আপনারা জানেন যে মেডিকেলে নেওয়ার পরে একটি ভর্তি টিকিট করা হয়, সেটা ইমার্জেন্সি হোক, বহির্বিভাগ হোক, যেদিক থেকেই হোক একটা টিকিট করতে হয়। সেখানে প্রাথমিক কারণ হিসেবে সেখানে একটা বুলেটের ক্ষতের কথা উল্লেখ আছে। তারপর আমরা দেখলাম যে যেহেতু তিনি মারা গেছেন এবং যেহেতু তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটি দায়িত্বশীল জায়গা থেকে সেখান থেকে বের হতে হলে মৃত্যু সনদ তার লাগবেই, সেই মৃত্যু সনদে লেখা আছে ফিজিক্যাল অ্যাসল্টের কথা। পাশাপাশি বলা আছে, সেইখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে একটা পোস্টমর্টেমের প্রয়োজন আছে। আমরা দেখলাম এর সাথে আবার কনফ্লিক্ট করছে সুরতহাল প্রতিবেদনে, সেখানের পাশাপাশি যে ছবিটি আছে সেখানে আমরা কোনো ক্ষত দেখছি না। প্রশ্নগুলো কিন্তু অনেকগুলো প্রশ্ন এখানে আসছে। এর পাশাপাশি আমরা দেখছি যে তিনি পরবর্তীতে নাজুম যেই প্রতিবেদনটি করেছেন চর্চায়, সেখানে বারে অসুস্থ, পথে মৃত্যু এবং গ্যাজেটে জুলাই শহীদ, প্রশ্নটা জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত হওয়ার কারণে, এবং সাইমনের যে এলাকা সেই খিলগাঁওয়ের দক্ষিণগাঁও এলাকা, সেখানকার মানুষের ভেতরে একটা ক্ষোভও আছে, যেটা নাজুম বললেন আলোচনায়। এবং সেখানে মূল ক্ষোভটি হচ্ছে যে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্তি এবং বিশেষত দীর্ঘদিন পরে মামলাটি করার কারণে আসলে, এবং সেই মামলায় সেই যে হামজা নানাভাবে এটার মধ্য দিয়ে, আক্রান্তের মধ্য দিয়ে, বা সে কথা বলতে ভয় পাচ্ছে, সে এলাকা ছেড়ে দিয়েছে, এরকম নানা ঘটনা। আমরা কেন বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করছি? আসলে আলোচনা করছি জুলাই শহীদ বা জুলাইয়ে যারা মারা গেছে তাদের পরিচয়কে বিকিয়ে দিয়ে যদি কেউ 30 লাখ টাকা, আমরা দেখছি 30 লাখ টাকার এফডিআর জমা হয়েছে, যেটা সাইমনের বাবা প্রথমে স্বীকার করতে চাননি। আমরা চাই যে সাইমন আসলে কিভাবে মারা গেছেন সেটা শনাক্ত হোক, ময়নাতদন্ত কেন করা হলো না সেটার উত্তর আসুক,
সেই ময়নাতদন্তের প্রতিবেদনের মধ্য দিয়ে নাজম জানালেন, এবং সেটা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকদের বরাতেই আসলে তিনি প্রতিবেদনটি আপনারা পড়লে বুঝতে পারবেন। সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে ট্রেস অবশ্যই, যদি বুলেটের ইনজুরি হয়, যদি ফিজিক্যাল অ্যাসল্ট হয়, তাহলে হচ্ছে হাড়ে অন্তত তার চিহ্ন থাকবে। পাশাপাশি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে জুলাই অভ্যুত্থান শাখা, সেই শাখার উপসচিব ডক্টর মোহাম্মদ মতিউর রহমান তিনি বললেন খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যে এই বিষয়গুলো তদন্ত হওয়া উচিত। যদি তদন্তকারী সংস্থাগুলো যথাযথভাবে কাজ না করে, নাজম যেই কথাটি বললেন যে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে তার আলাপের অভিজ্ঞতা যেটা বললেন, এবং যে মামলা বাণিজ্যের কথা আমরা আসলে শুনি 100, 150, 200, আমরা হাজার মানুষের নামে অজ্ঞাতনামা মামলাও আমরা দেখেছি। তো সেই বিষয়গুলো যদি আমরা এড়াতে চাই, তাহলে এই বিষয়ক তদন্তটা আসলে হতে হবে, সেই তদন্তটা সংবাদ মাধ্যমেরও করা উচিত। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান কিন্তু সেই আহ্বানটিও করেছেন যে আপনারাও খুঁজে দেখুন, আপনাদের বরাতে আমরা জানতে পারলে আমরা তদন্ত করে সেটার ব্যবস্থা নেব। অর্থাৎ প্রশাসন চায় যথাযথ একটা তালিকা হোক, যথাযথ একটা গ্যাজেট হোক। আপনারা কি চান? আপনারা জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।